নমস্কার, আমি শুভাশ্রী রয়েছি আপনাদের সাথে। আজকে আবারও চলে এলাম আরও একটি নতুন গল্প নিয়ে। আমি আজকে একটি গোয়েন্দা গল্প চেষ্টা করব পাঠ করার। তো যদি ভালো লেগে থাকে আপনারা পুরোটা শুনতে পারেন। ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পটি হলো নেপোলিয়নের চিঠি, ফেলুদা 1। গল্পটি কয়েকটি পর্বে বিভক্ত। তো প্রথম পর্বটি আমি আজকে পড়ে শোনাবো। গল্পের লেখক হলেন একজন মহান ব্যক্তিত্ব, তিনি হলেন সত্যজিৎ রায়। নেপোলিয়নের চিঠি, ফেলুদা 1। তুমি কি ফেলুদা? প্রশ্নটা এলো ফেলুদার কোমরের কাছ থেকে। একটি বছর 6-এর ছেলে ফেলুদার পাশেই দাঁড়িয়ে মাথাটাকে চিৎ করে তার দিকে চেয়ে আছে। এই সেদিনই একটা বাংলা কাগজে ফেলুদার একটা সাক্ষাৎকার বেরিয়েছে, তার সঙ্গে হাতে চারমিনার নিয়ে একটা ছবি। তার ফলে ফেলুদার চেহারাটা আজকাল রাস্তাঘাটে লোকে ফিল্ম স্টারের মতোই চিনে ফেলছে। আমরা এসেছি পার্ক স্ট্রিট আর রাসেল স্ট্রিটের মোড়ে খেলনা আর লাল মাছের দোকান হবি সেন্টারে। সিধু যেটা 70 বছরের জন্মদিনে তাকে একটা ভালো দাবার সেট উপহার দিতে চায় ফেলুদা। ছেলেটির মাথায় আলতো করে হাত রেখে ফেলুদা বলল, ঠিক ধরেছ তুমি। আমার পাখিটা কে নিয়েছে বলে দিতে পারো? বেশ একটা চ্যালেঞ্জের সুরে বলল ছেলেটি। ততক্ষণে ফেলুদারই বয়সী এক ভদ্রলোক ব্রাউন কাগজে মোড়া একটা লম্বা প্যাকেট নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছেন। তার মুখে খুশির সঙ্গে একটা অপ্রস্তুত ভাব মেশানো। তোমার নিজের নামটাও বলে দাও ফেলুদাকে, বললেন ভদ্রলোক। অনিরুদ্ধ হালদার, গম্ভীর মেজাজে বলল ছেলেটা। ইনি আপনার ক্ষুদে ভক্তদের একজন, বললেন ভদ্রলোক। আপনার সব গল্প ওর মার কাছ থেকে শোনা। পাখির কথা কি বলছিল? ও কিছু না, ভদ্রলোক হালকা হেসে বললেন। পাখি পোষার শখ হয়েছিল, তাই ওকে একটা চন্দনা কিনে দিয়েছিলাম। যেদিন আসে সেদিনই কে খাঁচা থেকে পাখিটা বার করে নিয়ে যায়। খালি একটা পালক পড়ে আছে, বলল ফেলুদার ক্ষুদে ভক্ত। তাই বুঝি? রাত্রিরে ছিল পাখিটা, সকালবেলা নেই, রহস্য। তাই তো মনে হচ্ছে। তা অনিরুদ্ধ হালদার এই রহস্যের ব্যাপারে কিছু করতে পারেন না? আমি বুঝি গোয়েন্দা? আমি তো ক্লাস 2-তে পড়ি। ছেলের বাবা আর বেশি দূর কথা এগোতে দিলেন না। চলো অনু, আমাদের আবার নিউ মার্কেটে যেতে হবে। তুমি বরং ফেলুদাকে একদিন আমাদের বাড়িতে আসতে বলো। ছেলের বাবার অনুরোধ চালান করে দিল। এবার ভদ্রলোক একটা কার্ড বের করে ফেলুদার হাতে দিয়ে বললেন, আমার নাম অমিতাভ হালদার। ফেলুদা কার্ডটা একবার চোখ বুলিয়ে বলল, বারাসাতে থাকেন দেখছি। আপনি হয়তো আমার বাবার নাম শুনে থাকতে পারেন, পার্বতীচরণ হালদার। হ্যাঁ হ্যাঁ, ওর লেখাটেখাও তো পড়েছি। ওরই সব নানা রকম জিনিসের কালেকশন আছে না? ওটা বাবার নেশা। ব্যারিস্টারি ছেড়ে এখন ওসবই করেন। সারা পৃথিবী ঘুরেছেন ওইসবের পিছনে। আপনার তো অনেক ব্যাপারে আছে। আমার মনে হয় আপনি দেখলে আনন্দ পাবেন। আদ্যিকালে গ্রামোফোন, মুঘল আমলের দাবা বড়ে, ওয়ারেন হেস্টিংসের নস্যির কৌটো, নেপোলিয়নের চিঠি। তাছাড়া আমাদের বাড়িটাও খুব ইন্টারেস্টিং, 150 বছরের পুরনো। একদিন যদি ফ্রি থাকেন একটা ফোন করে দিলে রোববার টোববার। আমি বরং একটা ফোন করব। ডাইরেক্টরিতে তো আপনার আগে হ্যাঁ, আমার নামই আছে, এই যে। ফেলুদাও তার একটা কার্ড ভদ্রলোককে দিয়ে দিল। কথা হয়ে গেল আমরা এই মাসেই একদিন বারাসাত গিয়ে হাজির হব। লালমোহনবাবুর গাড়ি আছে, যাবার কোনো অসুবিধা নেই। এখানে বলে রাখি, লালমোহনবাবু বহাল তবিয়তে এবং খোশ মেজাজে আছেন, কারণ এই পুজোয় জটায়ুর জায়েন্ট অমনিবাস বেরিয়েছে। তাতে বাছাই করা 10টা সেরা রহস্য রোমাঞ্চ উপন্যাস, দামি 25 টাকা এবং লালমোহনবাবুর ভাষায় সেলিং লাইক হট কচুরিজ। সন্ধেবেলায় ফেলুদার মুখ শুকনো দেখে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার? ও বলল, ক্ষুদে মক্কেলের আর্জিটা মাথায় ঘুরছে রে। সেই চন্দনটা ব্যাপারটা? খাঁচা থেকে পাখি চুরি যায় শুনেছিস কখনো? তা শুনিনি, সেটা স্বীকার করতেই হলো। তুমি কি এর মধ্যেও রহস্যের গন্ধ পাচ্ছ নাকি? ব্যাপারটা ঠিক দৈনন্দিন ঘটনার মধ্যে পড়ে না। চন্দনা তো আর বার্ড অফ প্যারাডাইজ নয়। যদি না কারো নেগলিজেন্সতে খাঁচার দরজাটা বন্ধ করতে ভুল হয়ে গিয়ে থাকে। কিন্তু সেটা তো আর জানবার কোনো উপায় নেই। তা থাকবে না কেন? ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই জানা যায়। আসলে বুঝতে পারছি এই ব্যাপারটা ও বাড়ির কেউ সিরিয়াসলি নেয়নি। ঘটনাটা যে অস্বাভাবিক সেটা কারোর মাথায় ঢোকেনি। অথচ ছেলের মনটা যে খচখচ করছে সেটা বুঝতে পারছি।
না হলে আমায় দেখেও কথাটা বলতো না। অন্তত একবার যদি গিয়ে দেখা যেত। তা ভদ্রলোক তো বললেনই যেতে। হ্যাঁ, কিন্তু সেটাও হয়তো আমাকে সামনাসামনি দেখলেন বলে। বাড়ি ফিরে সে কথা আর মনে নাও থাকতে পারে। ছোট ছেলের অনুরোধ বলেই মনে হচ্ছে সেটাকে একেবারে এড়িয়ে যাওয়া ঠিক নয়। ক্রিসমাসের যখন আর 5 দিন বাকি, তখনই এক শনিবারের সকালে এসে গেল অমিতাভবাবুর ফোন। আমি কলটা ফেলুদার ঘরে ট্রান্সফার করে বসবার ঘরের মেন টেলিফোনে কান লাগিয়ে শুনলাম। মিস্টার মিত্তির, বলুন কি খবর? আমার ছেলে তো মাথা খেয়ে ফেললো। কবে আসছেন? পাখির কোনো সন্ধান পেলেন? না, সে আর পাওয়া যাবে না। ভয় হয় আপনার ছেলে যদি ধরে বসে থাকে তার পাখি উদ্ধার করে দেব, তখন সেটা না পাওয়া গেলে তো বেইজ্জতের ব্যাপার হবে। সেই নিয়ে আপনি চিন্তা করবেন না, ছেলেকে খানিকটা সময় দিলেই সে খুশি হয়ে যাবে। আসলে আমার বাবার সঙ্গে একবার আপনার আলাপ করিয়ে দিতে চাই। আজ তো আমার ছুটি, আপনি কি করছেন? তেমন কিছুই না, আজ 10টা নাগাদ হলে হবে? শনি রবি দুদিনই আমাদের বাড়িতে সকাল 9টায় লালমোহনবাবুর আসাটা একেবারে 100% শিওর। ঘড়ির কাঁটায় কাঁটায় আসাটা কলকাতা শহরে আজকাল আর সম্ভব নয়। তবে 10 মিনিট এদিক ওদিকের বেশি হয় না কোনো দিনই। আজও হলো না। ঠিক 9টা বেজে 5 মিনিটে ঘরে ঢুকে ধপ করে সোফায় বসে পড়ে বললেন, কালি কলম মন লেখে 3 জন। মশাই, পুজোর লেখার ধকলের পর শীতকালটা এলে লেখার চিন্তাটা 1000 মাইলস দূরে চলে যায়। কালি কলম খাতার দিকে আর চাইতেই ইচ্ছা করে না। লালমোহনবাবু ইদানিং প্রবাদ নিয়ে ভীষণ মেতে উঠছেন। 350 প্রবাদ নাকি উনি মুখস্থ করেছেন। লেখার ফাঁকে ফাঁকে লাগসই প্রবাদ গুঁজে দিতে পারলেই সাহিত্যের রস নাকি ঘনীভূত হয়। তিনি অবশ্যই শুধু লেখায় নয়, কথাতেও যখন তখন প্রবাদ লাগাচ্ছেন। আজ ভদ্রলোকের পরনে ছাই রঙের টেরিলিনের প্যান্ট আর সবুজ সোয়েটার, আর হাতে এক চাঙারি কচুরি। কচুরির কারণ আর কিছুই না। হট কচুরির আজকাল আর তেমন ডিম্যান্ড আছে কিনা ফেলুদা এই প্রশ্নের উত্তরে লালমোহনবাবু বলেন, মশাই, বাগবাজারের মোহন ময়রার দোকানে কচুরির জন্য কিউ দেখলে মনে হবে সেখানে কোনো বোম্বাই মার্কা হিন্দি হিট ছবি চলছে। আপনাকে খাওয়ালে বুঝবেন উপমাটা কত অ্যাপ্রোপ্রিয়েট। সঙ্গে 1 ফ্লাক্স জল আর কচুরির চাঙারিটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। লালমোহনবাবু পার্বতী হালদারের নাম শোনেননি, তবে নেপোলিয়নের চিঠি শুনে ভয়ানক ইমপ্রেসড হলেন। বললেন স্কুলে থাকতে ওর হিরোর নাকি ছিল নেপোলিয়ন, গ্রেট ম্যান বোনাপার্ট। কথাটা বার তিনেক চাপা গলায় বললেন যাবার পথে। ভিআইপি রোডের আগে স্পিড তুলতে পারলেন না লালমোহনবাবুর ড্রাইভার হরিপদবাবু। বারাসাতে যখন পৌঁছালাম তখন প্রায় 10:30। অমিতাভবাবুদের বাড়িটা মেন রোডের উপরেই, তবে গাছপালায় ঘেরা বলে আসল বাড়িটা রাস্তা থেকে চোখে পড়ে না। গেট দিয়ে ঢুকে নুড়ি ফেলা রাস্তায় খানিকটা গিয়ে তবে থামোলা দালানটা দেখা যায়। এক সাহেবী ঢঙের বাড়ি, বয়সের ছাপ যতটা থাকার কথা ততটা নেই। মনে হয় বছরখানেকের মধ্যেই অন্তত সামনের অংশটায় চুনকাম ও রিপেয়ার দুইই হয়েছে। বাড়ির সামনে একটা বাঁধানো পুকুরের চারপাশে সুপুরি গাছের সারি। অমিতাভবাবু নিচেই অপেক্ষা করছিলেন আমাদের জন্য। ফেলুদা লালমোহনবাবুর সঙ্গে আলাপ করানোতে বললেন, আমি নিজে আপনার লেখা পড়িনি বটে, তবে আমার স্ত্রী রহস্য রোমাঞ্চ সিরিজের ভীষণ ভক্ত। আমরা শ্বেতপাথরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। পার্বতীবাবুর কালেকশনের জিনিস নাকি সবই দোতলায়। বাবার আগে আমার পুত্রের সঙ্গে দেখাটা সেরে নিন, বললেন অমিতাভবাবু। বাবার কাছে এখন লোক আছে, উনি বাইরের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎগুলো সকালেই করেন। এত দূরের লোক এসে উৎপাত করে? বাবার মতো কিছু কালেক্টর আছেন, তারা প্রায়ই আসেন। তাছাড়া সম্প্রতি বাবা একজন সেক্রেটারির জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, তার জন্য কিছু লোক দেখা করতে আসছে। ওনার সেক্রেটারি নেই? আছে, তবে তিনি দিল্লি চলে যাচ্ছেন সামনের সপ্তাহে একটা ভালো কাজ পেয়ে। লোকটি বেশ কাজের ছিল। আসলে সেক্রেটারির ব্যাপারে বাবার লাকটাই খারাপ। গত 10 বছরে 4টি সেক্রেটারি এলো গেল। একটি তো বছরখানেক কাজ করার পর মেনিনজাইটিসে মারা গেলেন। আরেকটি কথা নেই বার্তা নেই সাই বাবার ভক্ত হয়ে বিভাগী হয়ে গেলেন। এখন যে ভদ্রলোকটির সঙ্গে বাবা কথা বলছেন তাকে 7 বছর আগে তাড়িয়ে দেন। সেও ছিল সেক্রেটারি। কেন তাড়ান কেন? ভদ্রলোক কাজ খুব ভালোই করতেন, তবে অসম্ভব কুসংস্কারী। বাবা সেটা একেবারেই সহ্য করতে পারতেন না। একবার ইজিপ্ট থেকে একটা জেড পাথরের মূর্তি আনার পর কলকাতায় এসে বাবার অসুখ করে। সাধনবাবু বাবাকে সিরিয়াসলি বলেন যে মূর্তিটি যে দেবী তার অভিশাপ পড়েছে বাবার উপর। এই এক কথাতেই বাবা তাকে একরকম ঘাড় ধরে বার করে দেন।
এই সাধনবাবু যদি আবার এসে থাকেন তাহলে তাকে খুবই অপটিমিস্টিক বলতে হবে এবং আপনার বাবাকেও অত্যন্ত ক্ষমাশীল বলতে হয়। আসলে লোকটাকে তাড়িয়ে দেওয়ার পর বাবার একটু অনুশোচনা হয়েছিল, কারণ ভদ্রলোকের অবস্থা মোটেই ভালো ছিল না, আর বাবা ওকে সার্টিফিকেটও দেননি। বাড়িটা বাইরে থেকে বিলিতি ধাঁচের হলেও ভিতরটা বাংলা জমিদারি বাড়ির মতোই। মাঝখানে নাট মন্দিরকে ঘিরে দোতলার বারান্দার এক পাশে সারি সারি ঘর, বৈঠকখানা আর পার্বতীচরণের স্টাডি বা কাজের ঘর সামনের দিকে, আর ভিতর দিকে সব শোবার ঘর। ফেলুদার ক্ষুদে মক্কেল বারান্দায় তার ঘরের সামনেই দাঁড়িয়েছিল। আমরা সেই দিকে এগিয়ে যাব, এমন সময় জুতোর শব্দ শুনে বৈঠকখানার দিকে চেয়ে দেখি নীল কোট পরা হাতে ব্রিফকেসওয়ালা একজন লোক গটগটিয়ে ঘরটা পেরিয়ে সিঁড়ির দিকে চলে গেল। অমিতাভবাবু বললেন, এই সেই প্রাক্তন সেক্রেটারি সাধনবাবু। ভদ্রলোককে খুব প্রসন্ন বলে মনে হলো না। এই যে আমার পাখির খাঁচা। ফেলুদা তার সামনে গিয়ে দাঁড়াতেই বলল অনিরুদ্ধ। আমি তো সেটাই দেখতে এলাম। খাঁচাটা একটা হুক থেকে ঝুলছে বারান্দায় রেলিংয়ের উপরে। ঝকঝকে ভাবটা দেখে বোঝা যায় খাঁচাটাও কেনা হয়েছিল পাখির সঙ্গেই। ফেলুদা সেটার দিকে এগিয়ে গেল। দরজাটা এখনো খোলাই রয়েছে। আপনার বাড়ির কোনো চাকরের পাখিতে অ্যালার্জি আছে বলে জানেন? অমিতাভবাবু হেসে উঠলেন। সেটা ভাবার তো কোনো কারণ দেখি না। আমাদের বাড়িতে কোনো চাকরই 20 বছরের কম পুরনো নয়। তাছাড়া এককালে এ বাড়িতে একসঙ্গে 2টো গ্রে প্যারট ছিল। বাবা নিজেই এনেছিলেন। অনেক দিন ছিল, তারপর মারা যায়। এই ব্যাপারটা লক্ষ্য করেছেন কি? ফেলুদা বেশ কিছুক্ষণ হাত দিয়ে খাঁচাটিকে নেড়ে চেড়ে প্রশ্নটা করল। অমিতাভবাবুর সঙ্গে আমরা দুজনে এগিয়ে গেলাম। ফেলুদা খাঁচার দরজাটার একটা অংশ আঙুল দিয়ে দেখালো। ছোট্ট একটা লালের ছোপ বলে মনে হচ্ছে, বললেন অমিতাভবাবু। তার মানে কি? যা ভাবছেন তাই, ব্লাড। চন্দনা মার্ডার, বলে উঠলেন লালমোহনবাবু। ফেলুদা খাঁচার দরজাটা বন্ধ করে দিয়ে বলল, পাখির রক্ত না মানুষের রক্ত সেটা কেমিক্যাল অ্যানালিসিস না করে বোঝা যাবে না, তবে একটা স্ট্রাগল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অবশ্যই সেটা তেমন অস্বাভাবিক কিছু নয়। এটা বোঝাই যাচ্ছে যে খাঁচার দরজা খোলা রাখার জন্য পাখি পালায়নি, দরজা খুলে পাখিকে বার করে নেওয়া হয়েছে। আপনারা কোত্থেকে কিনেছিলেন পাখিটা? নিউ মার্কেট, বলে উঠল অনিরুদ্ধ। অমিতাভবাবু বললেন, নিউ মার্কেটের 3কড়িবাবুর পাখির দোকান খুব পুরনো দোকান। আমাদের জানাশোনা অনেকেই ওখান থেকে পাখি কিনেছে। অনিরুদ্ধর ইচ্ছা ছিল তার নতুন কেনা খেলনাগুলো আমাদের দেখায়, বিশেষ করে মেশিন গানটা। কিন্তু অমিতাভবাবু বললেন, এরা আবার তোমার কাছে আসবেন, তখন তোমার খেলনা দেখবেন, তোমার মার সঙ্গে আলাপ করবেন, চা খাবেন, সব হবে। আগে দাদুর সঙ্গে আলাপ করিয়ে দিই, কেমন? আমরা পার্বতীবাবু স্টাডির উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু দাদুর সঙ্গে আর আলাপ হলো না। লালমোহনবাবু পরে বলেছিলেন, একটা ঘটনার শকের এফেক্ট নাকি সারা জীবন থাকে। এটা সেই রকম একটা ঘটনা। বৈঠকখানায় ঢুকে বুঝেছিলাম চারিদিকে দেখবার জিনিস কিচকিচ করছে। সেসব দেখার সময় ঢের আছে মনে করে আমরা এগিয়ে গেলাম ঘরের দক্ষিণ পশ্চিম কোণে পর্দা দেওয়া স্টাডির দরজার দিকে। আসুন, বলে অমিতাভবাবু গিয়ে ঢুকলেন ঘরের মধ্যে, আর ঢোকা মাত্র একটা অস্ফুট চিৎকার দিয়ে উঠলেন, বাবা! ফেলুদার অমিতাভবাবুকে 2 হাত দিয়ে ধরতে হলো, কারণ ভদ্রলোক প্রায় পড়েই যাচ্ছিলেন। ততক্ষণে আমরা দুজনেও ঘরে ঢুকেছি। বিরাট মেহগিনি টেবিলের পিছনে একটা রিভলভিং চেয়ারে বসে আছেন পার্বতীচরণ হালদার। তার মাথাটা চিত, 2টো পাথরের মতো চোখ চেয়ে আছে সিলিংয়ের দিকে। হাত দুটো ঝুলে রয়েছে চেয়ারের 2টো হাতলের পাশে। ফেলুদা এক দৌড়ে চলে গেছে ভদ্রলোকের পাশে। নারীটা দেখার জন্য হাতটা বাড়িয়ে আমাদের দিকে ফিরে বলল, তোর দৌড়ে গিয়ে ওই সাধুর লোকটাকে আটকা, দারোয়ানকে বল, দরকার হলে বাইরে রাস্তায় দেখ। আমার সঙ্গে সঙ্গে লালমোহনবাবুও ছুট দিলেন। মন বলছিল 10 মিনিট চলে গেছে, সে লোককে আর পাওয়া যাবে না, বিশেষ করে যদি সে খুন করে থাকে। সিঁড়িতে নামবার সময় এক ভদ্রলোকের সঙ্গে প্রায় কলিশন হয়েছিল। পরে জেনেছিলাম উনি পার্বতীচরণের বর্তমান সেক্রেটারি ঋষিকেশবাবু। দুজন অচেনা লোককে এইভাবে তড়িঘড়ি নামতে দেখে তিনি কী ভাবলেন সেটা আর তখন ভাবার সময় ছিল না। বাইরে কেউ নেই, রাস্তায়ও না, কারোর থাকার কথাও না। যেটা সবচেয়ে অদ্ভুত লাগলো সেটা হলো এই যে দারোয়ান জোর গলায় বলল, গত 10 মিনিটের মধ্যে কেউ গেট দিয়ে বাইরে যায়নি। বাবুর কাছে লোক আসবে বলে সকাল থেকেই সে ডিউটিতে রয়েছে। তার ভুল হতেই পারে না। চলো বাগানের দিকটা দেখি, বললেন লালমোহনবাবু।
হয়তো কোথাও ঘাপটি মেরে আছে। তাই করলাম। দক্ষিণের পুকুর ধার, পশ্চিমের গোলাপ বাগান, কম্পাউন্ড ওয়ালের পাশটা, চাকরদের ঘরের আশেপাশে কোথাও বাদ দিলাম না। পাঁচিল টপকানো সহজ নয়, কারণ প্রায় 8 ফুট উঁচু। হাল ছাড়তে হলো। সাধনবাবু উধাও। গল্পটি এখানেই শেষ হলো। গল্পের পরবর্তী পর্বগুলি আমি আবার কোনো ভিডিওতে দেব। শুনতে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।